ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের উপর আলোচনা করছি। ষষ্ঠ অধ্যায় প্রবাহী তড়িৎ এর একটা উপ একক তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। এটা পার্ট 5.2। এর আগের পার্টে আমরা তড়িৎ প্রবাহের জন্য চুম্বকের উপর ক্রিয়াকে আলোচনা করেছিলাম। সেখানে ছিল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ওরস্টেডের পরীক্ষা। এটাতে আমরা আলোচনা করব বার্লো চক্র, তার গঠন, কার্যপ্রণালী এবং তার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। এসো আমরা শুরু করি আজকে বার্লো চক্র, তার গঠন, কার্যপ্রণালী। প্রথমে জেনে নিই যে বার্লো চক্র কোন নীতিতে কাজ করে। আমরা ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলাম। ওরস্টেডের পরীক্ষায় কী ছিল না, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা তড়িৎ পরিবাহী তার, মনে করো একটা তড়িৎ পরিবাহী রয়েছে, এই পরিবাহীটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা হয়েছিল, মনে পড়ছে? যদি না দেখে থাকো আমার অন্য সেই ভিডিওটা দেখে নাও, এর আগের ভিডিওটা। এখানে ব্যাটারির সাহায্যে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, এখানে একটা সূচি চুম্বক ছিল। সেই সূচি চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অবস্থান করছে। এটা উত্তর মেরু আর এটা এদিকটা দক্ষিণ মেরু। তাহলে যখনই তড়িৎ প্রবাহ ঘটছে তখনই কি হচ্ছে, চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহের জন্য চুম্বকের প্রভাব, চুম্বকের উপর তড়িৎ প্রবাহের প্রভাব, এটা আমরা আলোচনা করেছিলাম। চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। কিন্তু এখানে আমরা আলোচনা করব ঠিক উল্টোটা। এখানে আমরা চুম্বকটাকে ফিক্সড রাখবো, ঠিক আছে? তাহলে আমরা দুটো স্থায়ী চুম্বক, একটা এন পোল, এদিকে মনে করো এন পোল রয়েছে, একটা চুম্বকের এন পোল, আর এদিকে রয়েছে এস পোল। অর্থাৎ এই চুম্বক দুটোকে আমরা ফিক্সড করে রেখেছি। মাঝখানে একটা পরিবাহী তার রয়েছে। এই তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটবে তখন এই পরিবাহীটা কোন দিকে বিক্ষিপ্ত হয় সেটা আলোচনা করব। তাহলে লক্ষ্য করে দেখো, চুম্বক ক্ষেত্র থাকার জন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে তড়িৎবাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের ক্রিয়া। তার মানে সহজ করে বলতে গেলে, কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা পরিবাহী তার থাকে এবং সেই তারে যদি তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে সেই পরিবাহী তারটা একটা বল অনুভব করে। তাহলে এই তারটা একটা বল অনুভব করবে। সেই বলটা আমরা এখানে দেখাতে চাচ্ছি। সেটাই হচ্ছে বার্লো চক্রের মূলনীতি। তড়িৎবাহী তার চুম্বক ক্ষেত্রে থাকার জন্য একটা বল অনুভব করছে। ক্লিয়ার? এটা দেখো, তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্ষেত্রের প্রভাবে বল ক্রিয়া করে। তার মানে এখানে তড়িৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাবো। তাহলে এখানে তড়িৎ শক্তি দিচ্ছি, তার ফলে যান্ত্রিক শক্তি পাবো। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে পরিবাহীটা নিচের দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। কোন দিকে বিক্ষিপ্ত হবে, কীভাবে, সেটা আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে পেয়েছি। সেটা আমরা প্রয়োগ করে বার্লো চক্রে দেখতে পাবো। ঠিক আছে? বার্লো চক্রের ঘূর্ণন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কাজ করে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা তোমাদেরকে জেনে নিতে হবে। তাহলে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি। তাহলে এদিকটা হচ্ছে তর্জনী, এদিকটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, আর ওদিক থেকে রয়েছে এদিক মধ্যমা। তাহলে তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র, মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে বৃদ্ধাঙ্গুলি বলের অভিমুখ দেবে, এই নিয়মটা।
এটা ছিল ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম, এটা আমরা এখানে প্রয়োগ করে দেব। তাহলে প্রথমেই আমরা বার্লো চক্রের যন্ত্রের গঠনটা দেখে নিই। গঠনে কী কী রয়েছে একটু লক্ষ্য করে দেখো। প্রথমে রয়েছে ধাতব চক্র। এই দেখো লক্ষ্য করে একটা তামার তৈরি চাকতি, তামার তৈরি চাকতিকে ঠিক দাঁতের আকারে করে করে কাটা হয়েছে, এমন করে যাতে করে দাঁতযুক্ত ধাতব চাকতি তৈরি হয়েছে। এটা লক্ষ্য করে দেখো একটা স্ট্যান্ডের, পরিবাহী স্ট্যান্ডের সাহায্যে আটকানো। এই যে পরিবাহী স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা পরিবাহী স্ট্যান্ডের সঙ্গে স্ক্রুর সাহায্যে আটকানো আছে, এটাও পরিবাহী দিয়ে তৈরি। এই পরিবাহীতে এখানে স্ক্রু আটকানো আছে যাতে করে চক্রটা এইদিকে অর্থাৎ ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারবে, সহজেই ঘোরাফেরা করতে পারবে। এবং ঘোরার সময় দেখো নিচে একটা ওই দেখো পারদ কুণ্ডের এই যে গর্তটা রয়েছে, এই পারদ গর্তটাকে ঠিক এমনভাবে স্পর্শ করে রয়েছে যাতে একটু পারদ রাখলে এই দাঁতগুলো পারদের মধ্যে ডুবে থাকবে। এবং তার পাশে লক্ষ্য করে দেখো দুটো স্থায়ী চুম্বক রয়েছে, এই একটা চুম্বক আর পেছনে একটা চুম্বক রয়েছে, এরকমভাবে গোলভাবে দেখা যাচ্ছে না। তাহলে দুটো চুম্বক, এই পাশটা এন মেরু, সে পাশটা চুম্বকের এস মেরু। তাহলে ধাতব চুম্বক, লম্বা লম্বা দাঁত বিশিষ্ট একটি ধাতব চক্র একটি ধাতব দণ্ডের সঙ্গে এমনভাবে আটকানো যাতে চক্রটি অনুভূমিক অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। দেখছো এখানে অনুভূমিক অক্ষের সাপেক্ষে ঘুরতে পারছে, এই দিকে ঘুরতে পারছে। হ্যাঁ, অক্ষটা অনুভূমিক, এইটা অক্ষ, এটা অনুভূমিক, অনুভূমিক রেখা উলম্ব তলে ঘুরছে, তাহলে উলম্ব তলে ঘুরতে পারবে, উলম্ব তলে আবর্তন করতে পারবে। আর অক্ষটা হবে, অক্ষটা অনুভূমিক, ঠিক যেমন টেবিল ফ্যান করে। অক্ষটা দেখো, অক্ষটা অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখা, আর সে ঘুরছে উলম্ব তলে চাকতিটা। পারদ গর্ত, এই যে চাকতির দাঁতগুলো রয়েছে ভেতরে গর্তে, এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে পারদ রাখতে হবে। আর চুম্বক, দুটো স্থায়ী চুম্বক রয়েছে, এই একটা, এপাশে একটা স্থায়ী চুম্বক আর পেছনে একটা স্থায়ী চুম্বক। আর স্ক্রু, ধাতব স্ক্রু রয়েছে দেখো, এই যে S1, এটা S1 স্ক্রু, S2 স্ক্রু। এই S1-এর সঙ্গে ভেতর দিয়ে তার একটা যোগ আছে পারদ কুণ্ডে, আর S2-র সঙ্গে এই পরিবাহীটা ডাইরেক্টলি যুক্ত করা আছে, তড়িৎ প্রবাহ যাতে সহজে হয়ে যায়। ঠিক আছে, তাহলে মূলত চারটে অংশ। একটা হচ্ছে ধাতব চাকতি, ধাতব চাকতি যেটা বললাম তামার তৈরি খাঁজযুক্ত চাকতি। পারদ গর্ত, এখানে ধাতব চাকতির দাঁতগুলো পারদের মধ্যে ডুবে থাকতে পারবে। আর স্থায়ী চুম্বক, শক্তিশালী স্থায়ী চুম্বক দুটো ব্যবহার করছি, এন মেরু এস মেরু। আর ধাতব স্ক্রু রয়েছে যাতে প্রবাহ পাঠানো যায়। এটা হচ্ছে বার্লো চক্রের গঠন। এবারে আমরা চলে আসছি বার্লো চক্রের কার্যপ্রণালী। এখানেই মূলত আমরা লক্ষ্য করব কিভাবে কাজ হচ্ছে ঘুরছে। তাহলে প্রথমে দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পরের সমকোণে। একটু ক্লিয়ার করে দেখো, আমি এখানে একটা ব্যাটারি নিয়েছি, এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা অ্যাকচুয়ালি ব্যাটারি 6 ভোল্টের বা 12 ভোল্টের ব্যাটারি হতে পারে, সেই ব্যাটারি নিলাম। এখানে একটা রোধ হিসেবে একটা বাল্ব নেওয়া হয়েছে, যেটাকে এখানে অ্যাকচুয়ালি রোধ হিসেবে কাজ করবে, এখানে রোধ হিসেবে কাজ করছে, অর্থাৎ প্রবাহটাকে কমাবে। একটা প্রান্ত দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত থেকে এই প্রান্তের সঙ্গে যোগ আছে। আর এই প্রান্তের সঙ্গে থাকো ভেতর দিয়ে পরিবাহী তারটার সঙ্গে এই পারদ কুণ্ডে যোগ রয়েছে। তাহলে পারদ কুণ্ড এখান থেকে পরিবাহী হয়ে এখান থেকে আসছে, এখান থেকে বেরোবে। তাহলে এইখানে প্লাস তারের সঙ্গে এখানে যোগ করতে হবে, এই তাহলে বর্তনীটা সম্পূর্ণ হলো। এবার লক্ষ্য করে দেখো প্রবাহ ঘটছে, তাহলে এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস হয়, তাহলে প্রবাহ এদিকে আসছে, এখান দিয়ে আসছে, পরিবাহী দিয়ে আসছে, অর্থাৎ প্রবাহ এই ধাতব এখান দিয়ে পারদ রাখা আছে, পারদ দিয়ে তাহলে এদিকে প্রবাহ করে যাচ্ছে। লক্ষ্য করে দেখো প্রবাহ এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, স্ক্রু S1 স্ক্রু হয়ে ধাতব চাকতি হয়ে পরিবাহী দণ্ড হয়ে ধাতব চাকতি হয়ে পারদ কুণ্ড হয়ে চলে যাচ্ছে S2 স্ক্রু হয়ে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আমার অত সব দরকার নেই, আমার শুধু লক্ষ্য করে দাও ধাতব চাকতিতে কোন দিকে যাচ্ছে। ধাতব চাকতিতে দেখো ডাউনওয়ার্ডস, এইখানে ডাউনওয়ার্ড প্রবাহটা ঘটছে, নিচের দিকে, এইখানটা নিচের দিকে প্রবাহ ঘটছে। ঠিক আছে, তাহলে প্রবাহ নিচের দিকে। ঠিক আছে, লক্ষ্য করে দেখা। চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, এটা এন মেরু আর ওপাশে আছে এস মেরু, তো এই দিকে। লক্ষ্য করে দেখো, আমার হাতের সঙ্গে মিলিয়ে নাও, এইটা হচ্ছে প্রবাহ, মধ্যমা প্রবাহ দিচ্ছে নিচের দিকে, এই দেখো নিচের দিকে মধ্যমা রয়েছে।
আর ওই দিকে রয়েছে দেখো চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে প্রবাহ নিচের দিকে, চুম্বক ক্ষেত্র ওই দিকে, এই যে এন থেকে এসের দিকে, ওই দেখো ওই দিকে তর্জনী রয়েছে। তাহলে বিক্ষেপ হবে এই অর্থাৎ ডান দিকে, এই দেখতে পাচ্ছ বুড়ো আঙুল এদিকে রয়েছে, এদিকে হচ্ছে বল, এদিকে বিক্ষেপ। তাহলে যখন প্রবাহ নিচের দিকে যাবে বিক্ষেপ হচ্ছে ডান দিকে। ডান দিকে হওয়ার অর্থ কি, এই দিকে একটা ফোর্স পাচ্ছে, এদিকে ফোর্স পাওয়ার অর্থ কি, ধাতব চাকতিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, কারণ ধাতব চাকতি যদি ডান দিকে সরে যায়, ডান দিকে সরে যাওয়া মানে সেদিকে একটা বল অনুভব করছে ডান দিকে, তাহলে এইভাবে ডান দিকে এরকম ঘুরতে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এবার দেখো তড়িৎ প্রবাহ যতক্ষণ চলে তীর চিহ্নের অভিমুখে ততক্ষণ ঘুরতে থাকে, এবং তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বক শলাকার চক্রের আবর্তন, এখানে চুম্বকটি সরিয়ে নিলে বা তড়িৎ প্রবাহ বন্ধ করলে এটা আবর্তন থেমে যাবে, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো কি করে, তাহলে একটা দাঁত যখন প্রবেশ করছে তখন প্রবাহ চলছে, কিন্তু যখনই দাঁত পারদ থেকে উঠে যাবে তখন তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু গতিজাড্যের জন্য পরের দাঁতটি আবার পারদে এসে প্রবেশ করে যাবে, যার ফলে আবর্তন চলতে থাকবে। এটাকে আমি ছোট্ট করে মনে রাখার জন্য একটা জাস্ট সিম্পল একটা আইডিয়া দিচ্ছি, তোমরা মনে রাখবে। তাহলে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে মাঝখানে সেই স্ক্রুটা, ধাতব চাকতি যেটা রয়েছে, ধাতব চাকতিটার দাঁতগুলো, একটা দাঁত এই পারদে প্রবেশ করে আছে, ঠিক আছে। এটা পুরোটাই এরকম করে ধাতব চাকতি রয়েছে, এরকম করে এগিয়ে চলে যাবে। এই যে ধাতব চাকতির অংশটা, এইখানে হচ্ছে পারদ থাকবে, এই জায়গাটায় পারদকুণ্ড, তাহলে এটা পারদকুণ্ডে ডুবে আছে, বেশ। আর এখান থেকে স্ট্যান্ডের সাহায্যে কি হয়েছে, এখান থেকে পরিবাহী দণ্ড দিয়ে এরকম করে আটকানো আছে, এখানে স্ক্রু দিয়ে আর একটা স্ট্যান্ডের সাহায্যে আটকানো, বেশ। এবারে দেখো প্রবাহটা কীরকমভাবে কমপ্লিট হচ্ছে, এই পারদকুণ্ড থেকে একটা তার বেরিয়ে গেছে, সে পাশ দিয়ে পেছন দিয়ে গিয়ে সেই স্ক্রুতে আটকানো আছে, S2 স্ক্রুতে, আর পরিবাহী দণ্ড থেকে একটা তার বেরিয়ে গিয়ে S1 স্ক্রুতে আটকানো আছে। এবার ব্যাটারি যোগ করা হয়েছে, ব্যাটারির প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত, প্লাস প্রান্তটা যোগ করা হয়েছে S1 স্ক্রুতে, S1 স্ক্রুতে, আর মাইনাস প্রান্তটা যোগ করেছে S2তে। তাহলে দেখো লক্ষ্য করে প্রবাহটা এখান থেকে আসছে নিচের দিকে, অর্থাৎ এই দিকে প্রবাহ ঘটছে, তাহলে প্রবাহ ডাউনওয়ার্ড নিচের দিকে। আর এইখানে দুটো স্থায়ী চুম্বক রয়েছে, এখানে একটা চুম্বকের N মেরু, আর ঠিক পেছনে এদিকে রয়েছে S মেরু। তাহলে চুম্বক ক্ষেত্র হবে N থেকে S এর দিকে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো চুম্বক ক্ষেত্র N থেকে S এর দিকে, এইখানে দেখো, তাহলে চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণী তড়িৎ প্রবাহ রয়েছে, তাই তো। তাহলে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ একটু লক্ষ্য করে দেখো, চুম্বক ক্ষেত্র রয়েছে অনুভূমিক দিকে, আর তড়িৎ প্রবাহ রয়েছে উলম্ব দিকে, দেখছো। দেখো চুম্বক ক্ষেত্রটা অনুভূমিক দিকে আর তড়িৎ প্রবাহ উলম্ব দিকে, নিচের দিকে, তাহলে পরস্পরের সমকোণী হলো, তাহলে সমকোণে রয়েছে, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, এখানে বামস্থ নিয়মে যেমন দেখালাম ডান দিকে বল পাচ্ছে, অর্থাৎ এই দিকে একটা ফোর্স অনুভব করছে ধাতব চাকতিটা, যে এইদিকে ফোর্স অনুভব করছে, তাহলে এই চাকতিটা কী হবে, এই দাঁত পারদ থেকে উঠে যাবে। এবার যখনই পারদ থেকে উঠে যাবে তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, কিন্তু গতিজাড্যের জন্য পরের চাকতিটা আবার পারদে এসে প্রবেশ করবে, মানে আবার প্রবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এইভাবে ক্রমাগত চাকাটা ডান দিকে ঘুরতে থাকবে, অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন ঘটবে, ক্লিয়ার। তাহলে গতিজাড্যের জন্য পরের দাঁতটা কিন্তু পারদের মধ্যে প্রবেশ করছে। পারদ ধাতব সুপরিবাহী ধাতব পদার্থ, মানে কি পারদের মধ্য দিয়ে সহজে প্রবাহ যেতে পারে, যার ফলে প্রবাহ কোনো বাধা পাচ্ছে না, সহজেই ঘটছে। এখানে পারদের পরিবর্তে যদি আমরা বিশুদ্ধ জল নিই তাহলে কিন্তু হবে না, কারণ বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে
পারবে না। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে আসছি, দেখো তাহলে কোন দিকে বিক্ষেপ হবে সেটা জানার জন্য আমি খুব ছোট্ট করে বলে রাখছি, লক্ষ্য করে দেখো। তাহলে চুম্বক ক্ষেত্র তুমি দিবে এদিকে এন মেরু, ওদিকে এস মেরু, তাহলে চুম্বক ক্ষেত্র এইদিকে তর্জনী দিয়েছে। আর প্রবাহ যদি নিচের দিকে হয় তাহলে বিক্ষেপ হবে ডান দিকে। আর প্রবাহ যদি ওপরের দিকে হয়, অর্থাৎ এদিকে স্ক্রুটাকে পাল্টে দেবো, প্লাস মাইনাসটা উল্টে দেবো, তাহলে প্রবাহ যদি ওপরের দিকে হয়, দেখো প্রবাহ ওপর দিকে হলে, আর চুম্বক ক্ষেত্র সেই একই দিকে রয়েছে, তাহলে প্রবাহ উপর দিকে হলে বিক্ষেপ হবে এখানে বাম দিকে, অর্থাৎ বাম দিকে বিক্ষেপ হলে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কিন্তু খেয়াল রাখবে এন পোলটা যেন তোমার দিকে হয়, আর এস পোলটা দূরের দিকে থাকবে। ছবিটা কিন্তু এই লেফট ওয়ার্ড আঁকা আছে, ঠিক করে আঁকবে। তাহলে চুম্বক ক্ষেত্র এদিকে চুম্বক আঁকবে, ওদিকে চুম্বক আঁকবে, এদিকেরটা এন, ওদিকেরটা এস, ঠিক আছে? তখন চুম্বক ক্ষেত্র ওই দিকে, এন থেকে এসের দিকে। তার মানে তর্জনীকে সবসময় তোমার ওই বইয়ের দিকে বা খাতার দিকে বা বোর্ডের দিকে রাখতে হবে, সেক্ষেত্রে অভিমুখটা পেয়ে যাচ্ছে। ওটাই আমি দেখিয়েছি। দেখো যদি এইভাবে প্রবাহ যায় তাহলে উপরের দিকে যদি প্রবাহ ঘটে, প্রবাহটা উপরের দিকে ঘুরলে বিক্ষেপ কিন্তু হবে তাহলে বাম দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে চাকাটা। ক্লিয়ার? দুটোকে একসঙ্গে মিলিয়ে নাও, তাহলে ঠিক হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো, তাহলে প্রবাহ যদি নিচের দিকে হয়, প্রবাহ নিচের দিকে ঘটলে ডান দিকে বিক্ষেপ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। আর প্রবাহ যদি ওপরের দিকে হয় তাহলে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। ঠিক আছে? কি কন্ডিশন না, এন পোলটা এই পাশে, এন দিকে এন আর পেছনের দিকে এস, এদিকে এন আর ওদিকে এস। তাহলে দেখতে পাচ্ছি প্রবাহ যদি উল্টে দেওয়া হয় ঘূর্ণনের অভিমুখও পাল্টে যাচ্ছে। এটাই ছবি থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এবারে আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি, দেখো এই অ্যানিমেশনে তুমি বুঝতে পারবে যে কীভাবে এটা করছে। দেখো এটা একটা আমরা দেখতে পাচ্ছি, কি হলো, বন্ধ হয়ে গেল কেন? এখানে দেখানো হয়েছে, দেখো একটা বার্লো চক্রের গঠন দেখিয়েছি। এই বার্লো চক্রের গঠন বন্ধ হয়ে যাচ্ছে কেন? যেই মাত্র পেয়ে নিয়ে যাচ্ছি। এই বার্লো চক্রের গঠন যেটা দেখিয়েছিলাম সেটাই লক্ষ্য করে দেখো। তাহলে এটা হচ্ছে ধাতব চাকতি রয়েছে। ধাতব চাকতিটা একটা পরিবাহী স্ট্যান্ডের সঙ্গে যোগ আছে। পরিবাহী স্ট্যান্ড যেটা ধাতব, খাঁজ করে দাঁতের মতো করা আছে, দাঁতযুক্ত ধাতব পরিবাহী, তামার তৈরি এটা। আর এটা হচ্ছে একটা স্থায়ী চুম্বক, যার এন পোলটা এদিকে রয়েছে আর এস পোলটা পেছন দিকে রয়েছে, এটা দেখা যাচ্ছে না। ধাতব পরিবাহী, এটা ধাতব পরিবাহী, দুটো স্ক্রু রয়েছে S1 S2, আর এর সঙ্গে যোগ রয়েছে পারদকুণ্ডের সঙ্গে এই স্ক্রুর যোগ রয়েছে, আর এই ধাতব দণ্ডের সঙ্গে এখানে যোগ রয়েছে। এবারে আমরা ব্যাটারির সঙ্গে যোগ করব। পুরোটা দেখাচ্ছি। দেখো এটা ছিল প্রথমে ধাতব তামার তারের একটা পূর্ণ চাকতি ছিল। একটা পূর্ণ চাকতিকে কেটে ওই দাঁতযুক্ত চাকতি করা হয়েছে। দেখো কেটে দাঁতযুক্ত, প্রত্যেকটা দাঁত রয়েছে, দাঁতযুক্ত তামার চাকতি করা হয়েছে। এটা পরিবাহী, তামার তৈরি, এই জন্য পরিবাহী। ঠিক আছে? এটাকে এবার স্ক্রুর সাহায্যে জুড়তে হবে। তাহলে স্ক্রু, স্ট্যান্ড এগুলো লাগবে। পরিবাহী দেখো ইউ এর মতো একটা স্ট্যান্ড রয়েছে, আর এটা একটা ধাতব স্ট্যান্ড রয়েছে। এই ধাতব স্ট্যান্ডের সঙ্গে ইউ এর স্ক্রু দিয়ে যোগ করার জন্য স্ক্রু রয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন পার্টসগুলো, সবই কিন্তু মেটালের তৈরি। এগুলো মূলত পিতলের তৈরি। বেশ, এবারে দেখো একটা স্ক্রুকে ওই ধাতব দাঁতযুক্ত চাকতির মাঝখানে আটকে দেওয়া হয়েছে। এই স্ক্রুটাকে কেন্দ্র করে ঘুরতে পারবে। এই যে দেখো স্ক্রুটার সঙ্গে এবার ইউ আকৃতি দণ্ডটা যোগ করে দিয়েছি, পরিবাহী দণ্ড। এই দেখো ওই স্ক্রুকে কেন্দ্র করে চাকাটা ঘুরছে, দেখছো? স্ক্রুকে কেন্দ্র করে চাকাটা ঘুরছে। এবারে লক্ষ্য করে দেখো যে এই যে পারদকুণ্ড রয়েছে, ওই পারদকুণ্ড থেকে দেখো মাঝখানে পারদকুণ্ডটা দেখা যাচ্ছে, ওই যে পারদকুণ্ড, আর এটা
পারদকুণ্ডের সঙ্গে দেখো ওই যে স্ক্রুটা যোগ আছে, S2 স্ক্রুটা যোগ আছে, সে পাশেরটা পেছনের স্ক্রুটা। পারদকুণ্ডের সঙ্গে দেখো পেছনের স্ক্রুটা যোগ আছে। এবার স্ট্যান্ডের সাহায্যে দেখো চাকতিটাকে আটকালো, এমনভাবে আটকানো হলো যাতে করে দেখো দাঁতটা, একটা দাঁত এই পারদকুণ্ডে ডুবে আছে। ঠিক আছে, পারদ ঢালা হয়নি এখনও, পারদ ঢালা হবে। এমনভাবে আটকাতে হয়েছে, দেখো ঘুরছে, কোনো জায়গায় আটকে যাচ্ছে না কিন্তু চাকাটা ঘুরছে। এবারে একটা ল্যাম্প যোগ করা হলো যাতে করে রোধের কাজ করবে। দেখো লক্ষ্য করে ব্যাটারির সঙ্গে ব্যাটারির একটা প্রান্তে যোগ করা হয়েছে, আর একটা প্রান্ত যোগ করা হবে এবারে। বেশ, এই প্রান্তে যোগ করা হয়েছে। তাহলে এখানে প্রবাহ সম্পূর্ণ হয়নি, কারণ পারদ ঢালা হয়নি, পারদের এখানটা বিচ্ছিন্ন রয়েছে। এবার পারদ ঢালার সঙ্গে সঙ্গে দেখো বর্তনী সম্পূর্ণ হয়ে যাবে। বর্তনী সম্পূর্ণ হয়ে গেলেই ওটা ঘুরতে শুরু করবে। দেখো লক্ষ্য করে, হ্যাঁ ওই দেখো এটা কোন দিকে ঘুরছে। ঘোরার অভিমুখটা ঠিক বোঝা যাচ্ছে না, এত জোরে ঘুরছে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এটাকে আবর্তন করতে, কিন্তু বাম হাত দিয়ে দেখালে তবেই সেটা বুঝতে পারছো। আমি আগে দেখিয়েছিলাম যে প্রবাহ যদি নিচের দিকে যায় তাহলে চুম্বক ক্ষেত্র N থেকে S, তাহলে সেই অনুযায়ী বিক্ষেপ ঘটছে। আবার দেখো এখানে যদি পাল্টে দেওয়া হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে আবার উল্টো দিকে বিক্ষেপ ঘটছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এক্ষেত্রে, অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা ক্লকওয়াইজ ঘুরছিল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার লক্ষ্য করে দেখো, এবার যদি আমি প্রবাহটাকে বাড়াই, অর্থাৎ ব্যাটারি এই রোধ বাল্বটাকে বাদ দিয়ে আমি সরাসরি যোগ করি, তখন কী হবে লক্ষ্য করে দেখো। দেখো এবারে ক্লকওয়াইজ ঘুরছে, দেখছো প্রবাহ পাল্টে দিলে ঘূর্ণন উল্টো দিকে হয়। তাহলে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলে, প্রবাহ পাল্টলে অভিমুখ পাল্টে। এবার দেখো প্রবাহটাকে বাড়াচ্ছি, দেখো ঘূর্ণন বেগ দেখো অত্যন্ত বেড়ে যাচ্ছে। ল্যাম্পটা কমে যাচ্ছে মানে কি, প্রবাহ বাড়ছে এখান দিয়ে, এই পাশ দিয়ে সরাসরি এসে যাচ্ছে। দেখো ঘূর্ণন বেগ এত বেড়ে গেছে যে পারদ ছিটকে চলে যাচ্ছে, দেখছো লক্ষ্য করে। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, প্রবাহের অভিমুখ পাল্টালে ঘূর্ণন অভিমুখ পাল্টে যাবে, প্রবাহ বাড়ালে ঘূর্ণন বৃদ্ধি পাচ্ছে। এই দুটো আমরা এখান থেকে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। পারদ শেষ হয়ে যাচ্ছে। পারদ দেখো, পারদ না থাকলে ঘূর্ণন কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার পারদ দেওয়া হলো, আবার দেখো ঘুরতে শুরু করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। ওকে, আমরা এবারে চলে আসছি তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম সেটা একটু নোট করি। প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়। এটা আমরা দেখলাম, সরাসরি যোগ করেছিলাম, ঘূর্ণন বেগ অত্যন্ত বেড়ে যাচ্ছিল। 2 নম্বরে চুম্বক ক্ষেত্র স্থির রেখে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ স্থির রেখে প্রবাহের অভিমুখ বিপরীত করলে ঘূর্ণন অভিমুখ বিপরীত হয়। যেটা আমরা দেখলাম যে যদি নিচের দিকে প্রবাহ ঘটে তাহলে ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর উপরের দিকে প্রবাহ হলে অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করবে, তাই তো। তাহলে নিচের দিকে প্রবাহ যখন হচ্ছিল তখন আমরা দেখছিলাম নিচের দিকে প্রবাহ হলে ডান দিকে বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল। আর যখন উপরের দিকে প্রবাহ যাচ্ছিল তখন দেখছিলাম ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে প্রবাহের অভিমুখ পাল্টে দিলে ঘূর্ণন অভিমুখটা পাল্টে যাচ্ছে। এবারে 3 নম্বরে যেটা দেখছি সেটা হয়েছে কি না, উল্টোটা, যেটা আমরা এখানে দেখানো হয়নি তবে থাকবে অবশ্যই। প্রবাহের অভিমুখ স্থির রেখে, প্রবাহের অভিমুখ
স্থির রেখে চুম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত করলে ঘূর্ণন অভিমুখ বিপরীত হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ অথবা চুম্বক ক্ষেত্র যে কোনো একটা যদি একসঙ্গে পাল্টানো হয় তাহলে কিন্তু ঘূর্ণন অভিমুখ পাল্টে যাবে। যেমন তড়িৎ ক্ষেত্রে দেখালাম, নিচের দিকে প্রবাহ গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, উপরের দিকে প্রবাহ গেলে ক্লকওয়াইজ। ঠিক সেরকম চুম্বকটাকে যদি আমি রাখি এপাশেরটা এন আর ওপাশেরটা রেখেছিলাম এস পোল, তাহলে এদিকে চুম্বক ক্ষেত্র, তাহলে সেই অবস্থায় যেদিকে বিক্ষেপ হচ্ছে আমি যদি পাল্টে দিই, তাহলে সেপাশেরটা এন পোল করে দিই আর এপাশেরটা এস পোল করে দিই, তাহলে চুম্বক ক্ষেত্র পাল্টে যাবে। তখন কী হবে? ঘূর্ণন অভিমুখও পাল্টে যাবে। ক্লিয়ার? আর 4 নম্বরে ছিল, আমরা যদি তড়িৎ প্রবাহের শক্তি যেমন বাড়িয়েছিলাম, তড়িৎ প্রবাহের শক্তি বাড়ালে ঘূর্ণন বেগ বাড়ে, ঠিক সেরকম আমরা যদি চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়াই, 4 নম্বর পয়েন্টে স্থায়ী চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়ালে ঘূর্ণন বেগ বাড়বে। যে কোনো একটা বাড়ালে বাড়বে, তড়িৎ প্রবাহ বাড়ালে ঘূর্ণন বেগ বাড়ছে আর চুম্বকের ক্ষেত্রে শক্তি বাড়ালেও ঘূর্ণন বেগ বাড়বে। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম, ওই যে পারদ যদি ব্যবহার করছিলাম, কেন? পারদ তড়িতের পরিবাহী, তাই তো? তাহলে পারদ না থাকলে ঘূর্ণন হবে না। আমরা সে দেখছিলাম জোরে ঘোরার সময় পারদ ছিটকে চলে যাচ্ছিল, পারদ না থাকলে কিন্তু হবে না। পারদের জায়গায় তুমি বিশুদ্ধ জল ব্যবহার করো তাহলেও হবে না, লবণযুক্ত জল ব্যবহার করলে সামান্য হবে, কারণ লবণযুক্ত জল সামান্য তড়িৎ পরিবাহী, সেক্ষেত্রে ঘূর্ণন বেগ খুব কম হবে। আর 6 নম্বর পয়েন্টে হচ্ছে, ওই যে আমরা ধাতব চাকতিটাকে দাঁতযুক্ত ব্যবহার করেছিলাম, তাহলে দাঁতযুক্ত ধাতব চাকতি না নিয়ে যদি পূর্ণ ধাতব চাকতি নেওয়া হয় তাহলে কী হবে? ঘূর্ণন হবে না হবে না? ঘূর্ণন কী হবে? ঘটবে। ওকে, কিন্তু দেখো লক্ষ্য করে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছিল বোঝা কিন্তু খুব কষ্টকর, কারণ যখন জোরে ঘুরবে তখন বুঝতে পারবে না ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ধাতব এই দাঁত যুক্ত করা অবস্থাতেও বুঝতে অসুবিধা, আর যদি একদম পূর্ণ চাকতি হয়, ধাতব চাকতি হয়, তাহলে তো পুরো বোঝাই যাবে না কোন দিকে ঘুরছে। ওই কোন দিকে ঘুরছে বোঝার জন্য আমরা ধাতব এই দাঁতযুক্ত ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে কী হচ্ছে? গতিজাড্যকে কাজে লাগিয়ে পারদকুণ্ড থেকে কী হচ্ছে? একটা দাঁত যখন পারদকুণ্ড থেকে উঠে যাচ্ছে তখন প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু পরের দাঁতটি আবার গতিজাড্যের জন্য পরের দাঁতটা আবার ওখানে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আর যদি পুরোটাই একসঙ্গে পুরো চাকতিটা থাকতো, পারদ পাত্রে পুরো চাকতিটাই ডুবে থাকতো, চাকতি আকারে যদি থাকে তাহলেও ঘুরবে, কোনো অসুবিধা নেই, সবসময় তো তড়িৎ প্রবাহ ঘটছে, তাহলে ঘটবে। আর সর্বশেষ বৈশিষ্ট্য যেটা আমি বলবো সেটা হচ্ছে 7 নম্বরে, আমরা এখানে কি উৎস ব্যবহার করেছি? ডিসি। তাহলে ডিসি উৎসে বার্লো চক্র ক্রিয়া করে, ঠিক আছে? এসি উৎসে এটা ক্রিয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এসি সোর্স ব্যবহার করি তাহলে কিন্তু এই ঘূর্ণনটা হবে না। ঠিক আছে, কেন হবে না সেটা আমরা এক্সপ্লেন করব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো বোঝা গেল? ক্লিয়ার? আমি কুইক একবার বলে দিচ্ছি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে ঘূর্ণন বৃদ্ধি পাবে। চুম্বক ক্ষেত্রের অভিমুখটাকে স্থির রেখে আমি তড়িৎ প্রবাহের অভিমুখটা বিপরীত করি তাহলে ঘূর্ণন বিপরীত হবে। ক্লিয়ার? আবার প্রবাহের অভিমুখ ঠিক রেখে চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি পাল্টে দিই তাহলেও ঘূর্ণন বিপরীত হয়ে যাবে। আবার স্থায়ী চুম্বকের শক্তি যদি বাড়িয়ে দিই তাহলেও ঘূর্ণন বেগ বেড়ে যাবে। ক্লিয়ার? আবার পারদ যদি ব্যবহার না করি, পারদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঘূর্ণন হবে না। আর দাঁতযুক্ত ব্যবহার না করে যদি পূর্ণ চাকতি ব্যবহার করি তাহলেও কিন্তু হবে। আর সব শেষ হচ্ছে আমি যদি ডিসি উৎস দিই তবেই এটা হবে, এসি উৎস দিলে এটা হবে না, ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে।
এগুলো হচ্ছে বাল্যচক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবারে আমরা পরের পয়েন্টে আসছি। বাল্যচক্র এসি উৎসের সঙ্গে যুক্ত করলে কী ঘটবে? আমরা দেখে নিয়েছি এসি উৎসের সঙ্গে যোগ করলে কী ঘটবে, বলে দিয়েছি ক্রিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন বন্ধ হয়ে যাবে সেটা লক্ষ্য করে দেখো। এসি উৎসের মূল কথাটা হচ্ছে কি, এসি উৎস মানে সেখানে কি হচ্ছে, প্রতি মুহূর্তে প্রবাহটা চেঞ্জ হয়। আচ্ছা, আমরা ডিসি উৎসকে কি হয় এইভাবে লক্ষ্য করো। ডিসি উৎসকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যেটা দুটো সমান্তরাল সরলরেখা, একটা বড় একটা ছোট, বড়টা হচ্ছে পজিটিভ। এখানে যদি আমি একটা রোধ ব্যবহার করি তাহলে কি হবে, এখান দিয়ে কনস্ট্যান্ট প্রবাহ যেতে থাকবে, সবসময় একই দিকে প্রবাহ ঘটবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এটা আমরা লেখচিত্রের সাহায্যে দেখাই। এদিকে টাইম, এদিকে হচ্ছে প্রবাহ, সবসময় একটা সেম ডিরেকশানে সেম প্রবাহ এরকম ঘটছে। এটা হচ্ছে ডিসি সোর্স, ডিসি প্রবাহ বলি আমরা। কিন্তু এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে সিম্বলটা অন্যরকম। এসির ক্ষেত্রে সিম্বল হচ্ছে আমরা একটা এসের মতো লিখে দিই, এখান থেকে যুক্ত আছে, এখানে একটা রোধ যোগ করা আছে। এটার মানে কিন্তু হচ্ছে কোনো মুহূর্তে এটা যদি পজিটিভ পায় এটা নেগেটিভ, আর পর মুহূর্তে এটা নেগেটিভ পেলে এটা পজিটিভ। ঠিক আছে, ঠিক উল্টে যাচ্ছে। অর্থাৎ প্রবাহ যে কোনো মুহূর্তে এদিকে ঘটলে পর মুহূর্তে আবার উল্টো দিকে ঘটবে। আচ্ছা, এটাকে যদি গ্রাফিক্যালে আমরা দেখাই, এদিকে টাইম, এদিকে হচ্ছে কারেন্ট। সেই কারেন্টটা লক্ষ্য করে দেখো পুরো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা কীরকম হবে, এখানে গিয়ে বেড়ে বেড়ে সর্বোচ্চ আবার উল্টো দিকে চলে যাবে, আবার এরকম করে চলে থাকবে, এরকম করে ক্রমাগত চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এসি সোর্স। এই যে টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপটা একটু লক্ষ্য করে দেখো। এটা হচ্ছে 0, এইটা হচ্ছে 0.02 সেকেন্ড। অর্থাৎ এইটুকু চেঞ্জ হতে তার সময় লাগছে দেখো 0.02 সেকেন্ড। অর্থাৎ আমি বলতে পারি সেকেন্ডে 50 বার এরকম চেঞ্জ হচ্ছে। আমাদের যে নর্মাল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ। এই 50 হার্জ মানে সেকেন্ডে 50 বার হচ্ছে। তাহলে আমি বলতে পারি একবার পরিবর্তন হতে এই যে সময়টা লাগছে 0.02 সেকেন্ড। তাহলে 0.02 সেকেন্ডের মধ্যে প্রবাহ পরিবর্তন ঘটে যাচ্ছে, তাই তো? তাহলে প্রবাহ পরিবর্তন ঘটলে তুমি জানো যে সেই একটুকে বলেছিলাম, দেখো নিচের দিকে প্রবাহ ঘটলে বিক্ষেপ হয়, কী হচ্ছে, বিক্ষেপ কোন দিকে, ডান দিকে। ঠিক আছে, তাহলে নিচের দিকে প্রবাহ ঘটলে নিচের দিকে প্রবাহ, তখন বিক্ষেপ ডান দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ঘূর্ণনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার পর মুহূর্তে প্রবাহ কী হবে, উপরের দিকে হয়ে যাবে, উপরের দিকে। এসি উৎসের ক্ষেত্রে উপরের দিকে প্রবাহ, তখন কি হবে, বাম দিকে ফোর্স পাবে, অর্থাৎ বাম দিকে, তার মানে তখন হবে ক্লকওয়াইজ। তাই লক্ষ্য করে দেখো 0.02 সেকেন্ডের ব্যবধানে এই পরিবর্তনটা ঘটে যাবে। অর্থাৎ এই মুহূর্তে যদি নিচের দিকে প্রবাহ ঘটে 0.02 সেকেন্ডের মধ্যে উপরের দিকে হবে। অর্থাৎ প্রতিনিয়ত কী হচ্ছে, ক্রিয়াশীল বলের অভিমুখ পাল্টে যাচ্ছে। প্রতিনিয়ত ক্রিয়াশীল বলের অভিমুখ পাল্টে যাচ্ছে, পাল্টে যায়। তাই গড় বল শূন্য হয়, অর্থাৎ চাকতির উপর গড় বলটা শূন্য হয়ে যাচ্ছে, যার ফলে ঘূর্ণনের জন্য কোনো টর্ক পাচ্ছে না, অর্থাৎ ঘোরার জন্য যে টর্ক দরকার সেটা পাচ্ছে না, যার ফলে ঘুরবে না। ক্লিয়ার? তাহলে এই কথাটা খুব খেয়াল রাখবে। প্রতিনিয়ত ক্রিয়াশীল বলের অভিমুখ, প্রতিনিয়ত মানে সেকেন্ডে দেখছো এই 0.02 সেকেন্ডে একবার করে পাল্টে যাচ্ছে। এত অল্প সময়ের মধ্যে পাল্টে যাচ্ছে বলে গড় বলটা এখানে চাকতির উপর গড় বল শূন্য, যার ফলে এসিতে কাজ করছে না। এখানে দেখানো হয়েছে এসিতে যদি আরেকটা টার্মিনাল এখান থেকে নিয়ে এসে যোগ করা হয় তাহলে কিন্তু ঘুরবে না। ঠিক আছে, কারণ কোনো মুহূর্তে প্রবাহ যাচ্ছে উপরের দিকে, তার ঠিক 0.02 সেকেন্ডের মধ্যে প্রবাহ পাল্টে যাবে। 0.02 সেকেন্ড, অত্যন্ত কম সময়ের ব্যবধানে, যার ফলে এর উপর গড় বল শূন্য, এই চাকতির উপর কোনো গড় বল পাবে না। তাহলে গড় বল শূন্য, যার জন্য চাকতি আবর্তন করবে না। ক্লিয়ার? তাহলে আমরা বাল্যচক্রের গঠন, তার কার্যপ্রণালী, তার বৈশিষ্ট্য এবং ফ্লেমিংয়ের বামহস্ত প্রয়োগ করে তার অভিমুখ দেখলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করো ইউটিউবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল।